গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা 4 বছর আজ 7 জঙ্গির মৃত্যুদণ্ড চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা নিহতদের স্মরণ। করোনাকালে বাঁচার চেষ্টার সাথে সচল রাখা হচ্ছে দেশের অর্থনীতি, নেতৃত্ব প্রধানমন্ত্রীর। অর্থনৈতিক প্যাকেজ বাস্তবায়নের তাগিদ। শততম বর্ষে পা দিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনার কারণে সীমিত পরিসরে উদযাপন। লঞ্চডুবির ঘটনায় মুন্সিগঞ্জে শোকের মাতম, ক্ষতিপূরণ আর শাস্তি দাবি। সীমিত আকারে খুলে দেওয়া হলো পোস্তগোলা ব্রিজ। কমতে শুরু করেছে নদ-নদীর পানি, বিভিন্ন স্থানে বাড়ছে নদী ভাঙন। তীব্র স্রোতে মাওয়া রুটে ফেরি চলাচল বন্ধ। চীনের হংকং নিরাপত্তা আইন পাশের নিন্দা ও সমালোচনা। তেহরানের একটি ক্লিনিকে বিস্ফোরণে অন্তত 19 জন। অ্যাটলেটিকোর কাছে ধাক্কায় ধূসর হল বার্সার শিরোপার স্বপ্ন। 700 গোলের মাইল ফলকে অনন্য উচ্চতায় লিওনেল মেসি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে, সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুলশানে হলি আর্টিজান ট্র্যাজেডির 4 বছর পূর্ণ হলো আজ। এরই মধ্যে বিচারিক আদালতে মামলার রায়ের পর উচ্চ আদালতে ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায়। পুলিশ বলছে হলি আর্টিজানের পর জঙ্গি বিরোধী অভিযান জোরদার করা হয়, ফলে জঙ্গিরা বড় হামলার শক্তি হারিয়েছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 1 জুলাই 2016 রাত 9:15 গুলশান 79 নম্বর সড়কের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের অতর্কিত হামলা। রাতভর জিম্মি দশা, ভোরের আলো ফোটার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অপারেশন থান্ডারবোল্ট। সেদিনের সেই দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেন না এই পুলিশ কর্মকর্তা। হোলি আর্টিজানে জঙ্গিদের হামলার পরপরই সেখানে অপারেশনে গিয়েছিলেন তিনি। দেখেছেন আহত অবস্থায় সহকর্মীদের মৃত্যু। সেই ঘটনা আমাকে বারবার মনে করিয়ে দেয় যে না, এদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই লড়ে যেতে হবে। যেখানে আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি, শুধু এখানে না, আমরা বিভিন্ন জায়গায়, তারপর শোলাকিয়াতে আমরা হারালাম, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে। সেদিনের সেই হামলায় মারা যান 2 পুলিশ সদস্য সহ দেশি বিদেশি 22 জন নাগরিক। গেল বছর গুলশান হোলি আর্টিজান মামলার রায় হয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে। রায়ে 8 আসামির মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ জানান, নিয়ম অনুযায়ী মামলাটি বর্তমানে উচ্চ আদালতে ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায়। সংশ্লিষ্ট বেঞ্চ সেইগুলিকে কার্যতালিকায় নিয়ে আসেন। আদালতের কার্যতালিকায় আসলে সেই মামলার শুনানি হয়। এই মামলার ক্ষেত্রে দ্রুত যাতে শুনানির ব্যবস্থা গ্রহণ করা হয় তার কার্যক্রম অব্যাহত আছে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় দেশে জঙ্গিবাদ মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি হারিয়েছে বলে মত তাদের। আমার যেটা মনে হচ্ছে, তাদের যে মেরুদণ্ড, মনোবল, এটা কিন্তু ভেঙে গিয়েছে। এটা নিঃসন্দেহে তারা নতুন করে বড় কোনো ধরনের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে এখন সমর্থ হবে না। জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতিকে ধরে রেখেই সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার তাগিদ তাদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জঙ্গি ও সন্ত্রাস দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কারণে দেশে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা জঙ্গিদের নেই, এ মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সকালে হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনার এই সময়ে বিভিন্ন অনলাইনে জঙ্গিবাদী কাজের প্রচারণা চালাচ্ছে। এসব বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ। র্যাব ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, হলি আর্টিজানের ঘটনার পর 1000-এরও বেশি জঙ্গিকে আইনের আওতায় আনা হয়েছে। এ সময় নিহতদের স্বজনরাও ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন ওই নৃশংস ঘটনায় প্রাণ হারানো পরিবারের সদস্যদের। হলি আর্টিজানের পরে বাংলাদেশ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা যেরকম আপনার ঢেলে সাজাতে হয়েছে, একইভাবে জঙ্গিবাদে যারা জড়িত তাদের সক্ষমতা সম্পর্কেও আমাদের একটি পরিষ্কার ধারণা তৈরি হয়েছিল। আপনারা জানেন, এরপর থেকে একের পর এক আমরা জঙ্গি আস্তানা গুড়িয়ে দিয়েছি এবং ওদের সক্ষমতা যে পর্যায়ে ছিল সেটি এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে।
বিস্তারিত জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, সকাল থেকে আপনি আমাদের সাথে যুক্ত আছেন এবং জানাচ্ছিলেন সেখানকার কর্মসূচি। এই মুহূর্তে হলি আর্টিজানের হামলা সেই দিনটি স্মরণে আর কি কি কর্মসূচি আছে এবং কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। দেশে করোনার একটি প্রাদুর্ভাব বা মহামারী চলছে, সুতরাং এই অবস্থায় আসলে মানুষের উপস্থিতি অন্য বছরের তুলনায় কিছুটা কম, কারণ সবাই সামাজিক দূরত্ব মেনে চলার চেষ্টা করছেন অনেকে। তো সেই সূত্র থেকে আজকে অনেকেই এসেছিলেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনি দেখেছেন যে সংবাদে মাধ্যমে যে তারা এসেছিলেন, বিশেষ করে ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং চীন, জাপান, ইটালি এবং আমেরিকার অ্যাম্বাসেডররা এখানে এসেছিলেন। তারা নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে এবং তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এখানে এসে। এবং এছাড়া অন্যান্য ঊর্ধ্বতন এবং সবচেয়ে আরেকটি বিষয় জানিয়ে রেখে যে ওই ঘটনার সাথে বা ওই দিনের যে অপারেশনের সাথে যুক্ত ছিলেন যে পুলিশ কর্মকর্তারা, তারাও কিন্তু এসেছিলেন, যারা আহত হয়েছিলেন ওই সময় তারাও এসেছিলেন এবং তারাও নিহতদের স্মরণে ফুল দেন এবং আমাদের সামনে বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সাথে সেদিনের সেই ভয়াবহ স্মৃতির কথা জানান। এবং তারা বলেছেন যে বিশেষ করে র্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার বলেছেন যে বাংলাদেশে বর্তমানে আর কোনো জঙ্গি হামলার সুযোগ তারা দিবেন না। তারা জঙ্গিদের যে তৎপরতা সেটি অনেকটাই রুখে দিয়েছেন। তবে বর্তমানে এই যে মহামারীর সময়ে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এক শ্রেণীর নব্য জেএমবির সদস্যরা তারা অনলাইনের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছেন যেন। তবে তারা বলছেন যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছেন, তারা আর কোনো সুযোগ পাবে না। তো বলে রাখি যে এই যে ৭৯ নম্বর সড়কটি গুলশান ২-এর, এই সড়কটি আসলে একটি স্মৃতি বিজড়িত, অনেকটা দুঃসহ যাতনার স্মৃতি মনে পড়ে যায় এই রোডটিতে আসলে। কারণ আমি নিজেও সেদিনের সেই গ্রেনেড হামলার চিত্র সরাসরি আমি কাভারেজ করার সুযোগ হয়েছিল আমার। তো সেদিনের সেই দুর্বিষহ স্মৃতিটি কিন্তু প্রত্যেকটি মানুষের, বিশেষ করে এখানে যারা ছিলেন এবং যারা গণমাধ্যমের মাধ্যমে যারা দেখেছিলেন, তাদের প্রত্যেকেরই মনে দাগ কেটে যায় এবং নিহতদের যে স্মরণ করেন তারা। এবং সুতরাং বলে রাখি যে এই ধরনের ভয়াবহ স্মৃতি যেন আর কখনো ফিরে না আসে, সেই প্রত্যাশা কিন্তু জানিয়েছেন এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন প্রত্যেকে। তো এই ছিল মোটামুটি গুলশান হলি আর্টিজান হত্যাকাণ্ডের ৪র্থ বছর পূর্তিতে যে আনুষ্ঠানিকতা তার সর্বশেষ। আকাশ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, হলি আর্টিজানের প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। কেউ বলেছেন করোনায় ভেঙে পড়বে দেশের অর্থনীতি, কেউ বলেছেন অনাহারে মারা যাবে মানুষ। বাস্তবে এসবের কিছুই ঘটেনি। মানুষের জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি গতি সচল রাখতে হচ্ছে দেশের অর্থনীতির, যার নেতৃত্ব সরকার প্রধান নিজেই। অর্থনীতিবিদরা বলছেন প্রধানমন্ত্রী ঘোষিত অর্থনৈতিক প্যাকেজ বাস্তবায়ন করা গেলে করোনা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। শাহালি জয়ের রিপোর্ট। করোনার প্রধান আঘাত মানুষের জীবন এবং জীবিকার ওপর। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের মতো গতি হারিয়েছে বাংলাদেশের অর্থনীতিও। এমন বাস্তবতায় মানুষের জীবন বাঁচানো যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি গুরুত্বপূর্ণ অর্থনীতির চাকা সচল রাখা। আর এই চ্যালেঞ্জ সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা রাখতে ১৯টি প্যাকেজে ১,০৩,১১৭ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন সরকার প্রধান, যা জিডিপির ৩.৭%। কৃষি, শিল্প, সেবা, শিক্ষা, স্বাস্থ্য সহ সংশ্লিষ্ট সকল খাতই এসেছে প্রণোদনার আওতায়। করোনার কারণে যেসব প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা নিজস্ব শক্তিতে বেঁচে থাকার সক্ষমতা রাখে, তাদেরকে টিকিয়ে রাখা, যাতে সংকটটা কেটে গেলে এগুলি আবার অর্থনৈতিক রিকভারিতে অংশগ্রহণ করতে পারে। মার্চ থেকে শুরু হওয়া ২ মাসের সাধারণ ছুটিতে নিম্ন আয়ের মানুষ যেন কষ্ট না পায় সে লক্ষ্যে তালিকা করে ৫০ লাখ মানুষকে দেয়া হয়েছে নগদ অর্থ। রেশন কার্ডধারী ৫০ লাখ মানুষের সঙ্গে যোগ হচ্ছে আরও ৫০ লাখ মানুষ। ফলে উপকার পাবে প্রায় ৫ কোটি মানুষ। এই ডিস্ট্রিবিউশনটা সব উৎপাদনশীল খাতে কিছু কিছু করে দেওয়া হয়েছে এবং এই জায়গাটাতে যদি আমরা সত্যি সত্যি দ্রুত এই টাকাগুলো বিতরণ করতে পারি, তাহলে কিন্তু এই খাত থেকে আমরা আবার ঘুরে দাঁড়াবো।
তাদের জন্য এটা সহায়ক হবে। কৃষি খাতে অঞ্চলভেদে কৃষি উপকরণ কেনার জন্য 70% ভর্তুকি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষকদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে সার আর বীজের। অলমোস্ট সবগুলো ব্যাংকই কিন্তু এই প্রণোদনার কাজটা প্রায়োরিটি দিয়ে কাজ করছে। নতুন কাজের চেয়ে প্রণোদনার কাজটা যাতে বাস্তবায়ন হয় সেই কাজটাই করছে। করোনার সম্মুখ যোদ্ধা, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট সকল পেশার মানুষের জন্য ঘোষণা করা হয়েছে প্রণোদনা এবং বীমা। যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এই প্রণোদনাটুকু তাদের জন্য। প্রধানমন্ত্রীর ঘোষণা, সরকার ঘোষিত প্রণোদনা দেশের সকল মানুষের জন্য। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মানুষের দল মত আদর্শ বিবেচনায় আনার কোনো সুযোগ নেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহতদের 31 জনের বাড়ি মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় স্বজনদের হারিয়ে শোকে বিহ্বল পরিবারগুলোর একটাই দাবি, অভিযুক্তদের শাস্তি। আর নিখোঁজদের সন্ধানে এখনও ছুটে বেড়াচ্ছেন অনেক স্বজন। মুন্সিগঞ্জ থেকে নাজমুল হুদার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ ডাক্তার দেখাতে, কেউ আবার যাচ্ছিলেন কর্মস্থলে, কারো আবার উদ্দেশ্য ছিল প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ। সবকিছু শেষ। ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সব। দুর্ঘটনায় নিহত 33 জনের মধ্যে 31 জনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। স্বজনদের হারিয়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। লঞ্চ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অনেকেই জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। ঘোষণ আর কয়েক সেকেন্ডের মধ্যে লঞ্চটা ডুবে গেল। লঞ্চটা ডুবে থেকে 5-6 হাত নিচে গেছি আমি। পরে আমি জানালা ধইরা আমি জোরের মানে আমার হলো হার্টের সমস্যা। তারপর আমি সাহস করছি বাঁচানোর জন্য, আমি এটা বাইরেছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অনেকেই। সহায়তার পাশাপাশি অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি তাদের। মানুষ মরে গেছে, আমি বিচার কার কাছে চাই? যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত শাস্তি নেক সরকার। নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়ে লঞ্চে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নেওয়া হলে এবং ফিটনেস ঠিক না থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। লঞ্চের ফিটনেস অথবা অতিরিক্ত যাত্রী বোঝাই চলাচল, এটি আমরা তদারকি করব। দুর্ঘটনায় এখনও নিখোঁজ অনেকেই। তাদের খোঁজে নদী তীরে ভোটার আইডি কার্ড আর প্রিয়জনের ছবি নিয়ে ছোটাছুটি করছেন স্বজনেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 100 বছরে পা দিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ নিয়ে আলোচকরা বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আপনাকে অশেষ ধন্যবাদ। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে আজাদ চৌধুরী স্যারকে। আজাদ চৌধুরী স্যার, আমাদেরকে শুনতে পাচ্ছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভার আলোচকদের বক্তব্য শুনছিলাম। উদ্ধারকারী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পোস্তগোলা সেতু সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে পোস্তগোলা ব্রিজ। বিস্তারিত জানাতে পোস্তগোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, কোন কোন ধরনের গাড়ি চলছে ব্রিজ দিয়ে আমাদের আপনি জানাবেন এবং কি দেখছেন সেখানকার বাস্তব চিত্র?
ধন্যবাদ আকাশ। আমরা আসলে দেখতে পাচ্ছি যে পোস্তগোলায় যে বুড়িগঙ্গা 1 সেতুটি রয়েছে এটি গত 28 জুন যেই লঞ্চ দুর্ঘটনার ঘটনা ঘটেছিল সেখানে উদ্ধারকারী জাহাজের ধাক্কায় একটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আসলে সব ধরনের গাড়ি আমরা দেখছি চলাচল করছে সেতুটিতে। গত দুদিন বন্ধ থাকার পরে আমরা ট্রাক থেকে শুরু করে বাস, সব ধরনের পণ্য পরিবহন কিংবা যাত্রীবাহী বাস সব কিছুই কিন্তু এখন চলছে। তবে আমরা উপরে যে বিষয়টি দেখেছি, সকাল থেকে আপনাদের দেখিয়েছি, সেখানে যে সাইডের যে গার্ডারটি ছিল ওই গার্ডারের অংশটি একটু বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ সামান্য একটু জায়গা বন্ধ রেখে পুরো ব্রিজ কিন্তু সীমিত আকারে বলা যায় ছেড়ে দেওয়া হয়েছে। এখন মোটামুটি সচল রয়েছে ব্রিজের উপরে যান চলাচল, দুপারের যান চলাচল। আমরা একটু এই ব্রিজটা একটু দেখাতে চাই। ব্রিজের যে অংশটি একটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখানে মোট 7টি গার্ডার রয়েছে ব্রিজে। 7টি গার্ডারের মধ্যে প্রথম গার্ডারটি আসলে একটু ফাটল ধরেছিল, যার কারণে আসলে গত 2 দিন এই ব্রিজটি বন্ধ রাখা হয়েছিল এবং বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করেছেন, দেখছেন যে আসলে 7টি গার্ডারের মধ্যে একটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকিগুলো মোটামুটি ঝুঁকিমুক্ত। এবং ব্রিজটি বেশ ঝুঁকিমুক্ত হওয়ার কারণেই আজকে আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সড়ক এবং সেতু বিভাগের পক্ষ থেকে। এখন বলা যায় যে মোটামুটি সচল রয়েছে যান চলাচল। আপনি জানেন যে দুপারেই কিন্তু দক্ষিণাঞ্চলগামী মানুষের যাতায়াত এবং শিল্প কারখানা থেকে শুরু করে পণ্য পরিবহনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পোস্তগোলার এই ব্রিজটি, যার কারণে আসলে 2 দিন পরে এই ব্রিজটি সচল করা হলো। এখন মোটামুটি বলা যায় যে সচল রয়েছে চীন-মৈত্রী বুড়িগঙ্গা এই সেতুটি। এই ছিল আমার কাছে বুড়িগঙ্গা সেতু থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী ফখরুল যুক্ত ছিলেন বুড়িগঙ্গা সেতুর সামনে থেকে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতির সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদে। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু। গেল 24 ঘন্টায় 1,74,000-এর বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, প্রাণহানি 5,000-এর বেশি। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19-এ মোট মৃতের সংখ্যা 5,14,000-এ দাঁড়িয়েছে, আর মোট আক্রান্ত 1,05,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে গেল একদিনে রেকর্ড সংখ্যক 46,000-এর বেশি সংক্রমিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে প্রতিদিন 1 লাখ মানুষ আক্রান্ত হলেও অবাক হবার কিছু নেই বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর অ্যান্থনি ফাউসি। এনি দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,30,000-এর বেশি। তবে গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে, 1271 জন। লাতিন আমেরিকার এই দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে 38,000 মানুষ। এদিকে ভারতে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। নতুন হটস্পট হয়ে উঠেছে দেশটির রাজধানী দিল্লি। ভারতে গেল 24 ঘন্টায় আরও 18,000 মানুষ সংক্রমিত ও 500-র বেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5,86,000-এ গড়াচ্ছে, মোট প্রাণহানি প্রায় 17,500। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় 58 লাখ মানুষ। বন্যা পরিস্থিতির খবর। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও যমুনা, ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে জামালপুর সদরের তুলসীচর, লক্ষ্মীরচর, মাদারগঞ্জের চর, পাকেরদহ ও করুইচড়া ইউনিয়ন। এখানকার বিস্তীর্ণ এলাকার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বেশিরভাগ জমির ফসল। এরই মধ্যে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র ও জিনাই নদী পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখানকার নদ নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হয়েছে জামালপুর সদরের তুলসীচর, লক্ষ্মীরচর এবং মাদারগঞ্জের চর পাকেরদহ ও করুইচড়া ইউনিয়ন। পানিবন্দী হয়ে পড়েছে 3 লাখেরও বেশি মানুষ। বসতবাড়িতে পানি উঠায় পরিবার পরিজন নিয়ে উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে অনেকে। বন্যার পানির জন্য তো আমরা ব্রিজে আসছি, বাড়ির গরুর খাবার নাই, বাড়ির নিজে বড় সমস্যা। রাস্তাঘাট ডুবে গেছে, মানুষ যাতায়াত করে পায় না, পানি তো দেখো বাড়ির ঘরে উঠি। রংপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধির ফলে রংপুর ও লালমনিরহাটের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে ভাঙন। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। সরকারের কাছে আমি অনুরোধ, কোনো চাই নেই, ইলিপ চাই না, সরকারের কাছে আমি বান চাই। হাতবন্দি খাইতে পারতেছি না, ছেলেপেলে নিয়ে খুব বিপদে আছি, গরু ছাগল নিয়ে টঙ্গে আছি। পানি উন্নয়ন বোর্ড বলছে এখানকার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নদী ভাঙনের কারণে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। বিভিন্ন জায়গায় সব ভাঙন প্রবলিত এলাকা
মেরামত কার্য দ্রুত গতিতে চলছে এবং যে কোনো মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত আছি। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখানকার ৫৫টি ইউনিয়নের ৩৫৭টি গ্রাম প্লাবিত হয়েছে। গেল ৫ দিন ধরে পানিবন্দী হয়ে পড়েছে এখানকার ১ লাখ মানুষ। এরই মধ্যে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। পানি নাই, বিদেশে যাওয়ার গাড়ি নাই, সবগুলো সরকার বন্ধ করে দিছে। বাড়ি ঘর ছাড়িয়ে মানুষের কাছে বাড়িতে আসছি, এলা খায় না খায়। এদিকে কুড়িগ্রামের অন্তরপাড় নদীর উপর নির্মিত ব্রিজটি বন্যার পানির তোড়ে ভেঙে পড়েছে। জেলা উপজেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছে অন্তত ২০,০০০ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে এবং কেমন দেখছেন মানুষের জনদুর্ভোগ, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আকাশ। যমুনার পানি কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে রয়েছে, অর্থাৎ গতকাল পর্যন্ত পানি প্রায় ৪১ সেন্টিমিটার পর্যন্ত এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমি যে এলাকাটি রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইল ভূয়াপুর গোবিন্দেশী এলাকা, এবং এই এলাকাতে আসলে পানি গত ৫ দিন যাবৎ কিন্তু অনেকটাই পানিবন্দী হয়ে পড়েছে এখানকার মানুষ। এছাড়াও কিন্তু এই ভূয়াপুর উপজেলায় প্রায় ৫টি ইউনিয়ন, অর্থাৎ ৫টি ইউনিয়নে প্রায় কয়েক লক্ষ মানুষ কিন্তু এখন বর্তমানে পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং বিশেষ করে চর অঞ্চল যে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু অনেকটাই পানিবন্দির মধ্যে তারা পড়তে হচ্ছে। এবং এই সাথে যে প্রায় ৩,০০০ যে হেক্টর ফসলি জমি অনেকটাই কিন্তু নিমজ্জিত হয়েছে এই যমুনা নদীতে। এবং এই এলাকাতে আসলে অনেকটাই যে মানুষের দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে রাস্তাঘাটের অনেকটাই কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে, যার কারণে মানুষের চলাফেরা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এবং পানির যে শুকনো খাবারের সংকট এবং যে পানির এর কারণে মানুষের যে রান্নাবান্না কাজ সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে, এবং বিশুদ্ধ পানি সেটিও কিন্তু অনেকটাই এই অঞ্চলের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং এই অঞ্চলে আসলে মূলত যারা এখানে রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা বা জনপ্রশাসন যারা রয়েছেন বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখন পর্যন্ত তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসেনি। তবে এই অঞ্চলটি আসলে গত ৫ বছর যাবৎ এরকম পানিবন্দী হয়ে তারা সব বর্ষার সময় আসলে তাদের পানিবন্দী অবস্থায় থাকতে হয়। এর কারণ হচ্ছে যে এখানে একটি বাঁধ রয়েছে, সেই বাঁধটি আসলে দীর্ঘদিন যাবৎ তাদের দাবি রয়েছে এবং সেই দাবিটি আসলে কোনোভাবে তাদের কর্ণপাত করছেন না, এরকম তারা আসলে অভিযোগ জানাচ্ছেন এবং তারা স্থায়ী একটি বাঁধ নির্মাণের জোর দাবি জানাচ্ছেন। আকাশ, এই ছিল আমার কাছে সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে টাঙ্গাইলে। ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতিক। গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে গাইবান্ধার সদর, সাঘাটা, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। গেল ১.৫ মাসে নদী গর্ভে বিলীন হয়েছে এসব উপজেলার বসত বাড়ি ও ফসলি জমি। ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। ভাঙন রোধে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই বর্ষা মৌসুমে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদী ভাঙনের কবলে পড়ে গাইবান্ধা সদর, সাঘাটা, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার বেশ কিছু এলাকা। এবছরও তার ব্যতিক্রম নয়। উজান থেকে নেমে আসা ঢলে পানি বেড়েছে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদের। পানি বৃদ্ধির ফলে বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে। গেল ১.৫ মাসে নদী ভাঙনে কাপাসিয়া, হরিপুর সদরের কামারজানি, ১০ আনি, হাজিপাড়া, ফুলছড়ির কাতলামারি সহ ২০টি গ্রামের বসতবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভিটামাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। ভাঙন কবলিতদের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই নদী ভাঙনের শিকার হচ্ছেন তারা। প্রত্যেক বছর বস্তা ভেঙে যায়, লাভটা কি? কাজ করার কথা কয়ে কোনো কাজ করে না,
সামান্য কিছু বস্তা ফেলায়। ভাঙলে আর আমাদের কোনো গতি নেই বাবা, আল্লাহ ছাড়া। মানে যখন পানি শুকিয়ে যায় তখন কাজ হয় না, যেসব পানি বাড়ে এসব ভাঙলে কিছু বস্তা ফেলায়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে নদীর তীর সংরক্ষণ বাঁধের পরিকল্পনা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে গেছে। তবে দ্রুতই কাজ শুরু হবে। 10 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ এবং 16 কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ অন্তর্ভুক্ত আছে এবং এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই এলাকাগুলো ভাঙন এবং বন্যার হাত থেকে আমরা পুরোপুরি প্রোটেকশন করতে পারব। নদী ভাঙন রোধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদ্মা নদীতে তীব্র স্রোত ও নাব্যতার সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই রুটের লোহজং টার্নিং পয়েন্টে দেখা দিয়েছে ঘূর্ণিস্রোত। এতে প্রায় নদীর মাঝে আটকে পড়ছে ফেরি। তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারেও দ্বিগুণ সময় লাগছে। এতে দুর্ভোগ বেড়েছে পথের যাত্রী ও চালকদের। তবে নাব্যতা সংকট নিরসনে ড্রেজিং শুরু করেছে বিআইডব্লিউটিএ। বেলাল রিজভির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম পথ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট। নাব্যতার সংকট ও তীব্র স্রোতের কারণে এই নৌরুটে গেল কয়েকদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আবার এই নৌরুটের লোহজং টার্নিং পয়েন্টে ডুবোচরের কারণে মাঝে মাঝে আটকে পড়ছে ফেরি। স্রোতের কারণে ফেরি, লঞ্চ, স্পিডবোট নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় নিয়ে নদী পার হচ্ছে। এতে দুর্ভোগ বেড়েছে যাত্রী ও চালকদের। চারের ভিতরে ফেরি 1 ঘন্টা চারের মাঝখানে আটকে দিচ্ছে, 1 ঘন্টা সব যাত্রীরা ভোগান্তি ভুগছে। ফেরি এখানে 2 ঘন্টা 1-1.5 ঘন্টা ধরে আটকে রয়েছে। এখানে কেমনে এই জনগণের কষ্ট দিয়ে এত কিছু করা যায়? সমস্যার কথা স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। মাওয়া অঞ্চলে 14-15টা ফেরি চলাচল করে। 2 দিন যাবৎ পানির তীব্র স্রোত বাড়ছে, এখন ফেরি আসা যাওয়ায় সময় বেশি লাগে। যে বর্ষার সিজনে লোহজং টার্নিং পয়েন্টে বড় নদীতে যদি কখনো আমাদের লঞ্চ মালিকের অনুকূলে স্রোত থাকে, তখন আমরা নদীর অবস্থা দেখে স্রোতের অবস্থা দেখে আমরা নৌযান পরিচালনা করি এবং ছোট লঞ্চ আমরা বন্ধ রাখি। নাব্যতা সংকট নিরসনে গেল রোববার থেকে লোহজং টার্নিং পয়েন্টে ড্রেসিং কাজ চলছে বলে জানালেন এই কর্মকর্তা। কিছুদিন পর বর্ষণের কারণে উপরের পানির চাপে নদীর পানি বৃদ্ধি পাইছে। সবগুলি কাটিয়ে বর্তমানে আমার লোয়াটারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এ পর্যন্ত 4টা ঘাট 5টা ঘাট আমরা হাই ওয়াটারে নিয়ে গেছি। আর ড্রেজিং কার্যক্রম চলছে। 7টা ড্রেজার অলরেডি আছে এবং এর ভিতরে মনে হয় 3টা প্লেসিং আছে। দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে প্রতিদিন 17টি ফেরি, 87টি লঞ্চ, 2.5 শতাধিক স্পিডবোট চলাচল করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের রিপোর্ট জানিয়ে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। জনগণের পক্ষে বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপির সংসদীয় দল। বিএনপি সংসদীয় দলের পক্ষে রুমিন ফারহানা বলেন, আলোচনা না করে একদিনে তড়িঘড়ি করে বাংলাদেশের ইতিহাসে এমন বাজেট আর হয়নি। করোনা পরিস্থিতিতে এমন যাচ্ছে, তাই একটা বাজেট নিয়ে সমালোচনা ঢাকতেই একদিনে পাশ করা হলো এই বাজেট। সরকার তার চরম কর্তৃত্ববাদী চরিত্রের কারণেই আলোচনা করতে চেয়ে বিএনপির আবেদন মূল্যায়নই করেনি। এই বাজেট গরিব মানুষের সুবিধা কমিয়ে ধনীদের সুবিধা বাড়িয়ে অর্থনৈতিক বৈষম্য আরো বৃদ্ধি করবার বাজেট। সর্বোপরি এই বাজেট রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের আরো বেশি সুযোগ সৃষ্টি করবার বাজেট। সুতরাং সে কারণে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পাটকেনে অনিয়ম, ভুয়া ভাউচারে বিল উত্তোলন সহ নানা অনিয়মে দুর্নীতিতে ধ্বংসের দ্বার প্রান্তে এক সময়কার লাভজনক প্রতিষ্ঠান যশোর জুট ইন্ডাস্ট্রিজ। সরকারি নতুন সিদ্ধান্তে 26টি মিলের সাথে ধারাবাহিকভাবে অলাভজনক এই মিলটিও বন্ধ হতে চলেছে। আর তাই এতদিন চাকরি হারানোর ভয়ে নির্লিপ্ত শ্রমিকরা এবার দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে মুখ খুলছেন। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এখানে হবে বুঝলে।
1971 সালে যশোরের অভয়নগরের রাজঘাটে চালু করা হয় ব্যক্তি মালিকানাধীন যশোর জুট ইন্ডাস্ট্রিজ। এরপর 1973 সালে দেশের বেশ কয়েকটি জুট মিলের সাথে এই মিলটিকেও রাষ্ট্রীয়করণ করে সরকার। প্রথম কয়েক বছর মুনাফা আসলেও পরবর্তীতে নানা অনিয়ম দুর্নীতিতে লোকসানে পড়ে মিলটি। চোখের সামনে বছরের পর বছর এসব ঘটলেও চাকরি হারানোর ভয়ে মুখ খোলেননি শ্রমিকরা। তবে মিল বন্ধের সরকারি সিদ্ধান্ত আসায় এবার ভুক্তভোগী শ্রমিক কর্মচারীরা তুলে ধরেছেন ধারাবাহিক লোকসানের নেপথ্যের কারণ। এরাই সব হচ্ছে মূল। এরা কেনে 130 টাকা দিয়ে, তা ভাউচার করে 700-800 টাকা। যারা ক্রয় বিক্রয় করে চুরি আছে তাদের মধ্যে, আমরা ক্রয়ের মধ্যে নেই, আমরা বিক্রয়ের মধ্যে নেই। এসব অনিয়মের পাশাপাশি পাট ক্রয় ও যন্ত্রাংশ ক্রয়ে দুর্নীতি হয় সবচেয়ে বেশি। বেয়ারিং এর দাম 35 টাকা দিয়ে কিনে, যে বেয়ারিংটা লেখা হয় 120 টাকা। এডিন জিঞ্জিরা ইত্যাদি ইত্যাদি ধরনের মেশিনপত্র এনে তারা কিন্তু জাপানি লিখে ওখানে দেখালো ভাউচার হয়ে যায়, যেটা 6 টাকা দাম 6000 টাকা দাম হয়ে যায় সেটা। এসব অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে না পারলেও মিলটির প্রকল্প প্রধান উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র স্থায়ী শ্রমিকরা গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় আসবেন, চাকরিচ্যুত হবেন অন্য শ্রমিকরা। তাই সিদ্ধান্ত পরিবর্তন করে রাষ্ট্রীয় মালিকানায় মিলটি চালু রাখার দাবি তাদের। আমাদের সংসার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমরা কি করে খাবো? মিল চালু থাকুক এবং আমরা এই জায়গায় কাজকর্ম করে আমাকে বউ ছেলে মেয়ে নিয়ে আমরা বসবাস করতে পারি। নিয়মিত অনিয়মিত সব মিলিয়ে মিলটিতে বর্তমানে 1800 শ্রমিক কর্মচারী কাজ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 99 বছর পেরিয়ে শতবর্ষে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচকরা এই বিষয়ে আলোচনা রাখছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যরা বক্তব্য রেখেছেন, আমাদের শ্রদ্ধেয় সহকর্মী আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার কথা তো আমরা শুনেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে কিভাবে সমৃদ্ধ করেছে এসব আমরা জানতে পেরেছি। এখন আমাদের চ্যালেঞ্জগুলো কি আছে সেটি হলো বড় বিষয়। আজকের পৃথিবীর বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই যে 99তম জন্ম দিবস পালনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100তম জন্মবার্ষিকীর দিকে আমরা ধাবিত হচ্ছি, ঠিক সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কি সেটি হলো, এবং কোথায় কোথায় আমাদের গ্যাপ রয়েছে, যাতে করে বিশ্ববিদ্যালয়ে এই জাতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অথবা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা কিভাবে জ্ঞান, গরিমা এবং সমহিমায় উদ্ভাসিত করতে পারি। এই চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল যে চরিত্র, এখানে কিন্তু আমরা অনেকে বলে থাকি, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর কথা বলে থাকি, বিশ্ববিদ্যালয়ের অসুবিধার কথা বলে থাকি, আমরা পিছিয়ে যাচ্ছি, সেসব কথা আমরা বলছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল চরিত্রের যদি পরিবর্তন না আনা যায়, যেটি বড় ধরনের চ্যালেঞ্জ, সেটি হলো এই বিশ্ববিদ্যালয়ে এখন আমাদের 46,000 শিক্ষার্থী আমাদের আছে। জন্ম সময়ে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জমির পরিমাণ ছিল 600 একর, সেটা এখন 200 একরে এসে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয়ের যে ধরনের সুবিধাগুলো, লাইব্রেরির সুবিধা বলি কিংবা শিক্ষা উপকরণের সুবিধার কথা বলি, অথবা গবেষণা করার জন্য যে ধরনের যন্ত্রপাতির প্রয়োজন আমাদের, সেগুলো আমাদের আছে কিনা, এবং সেগুলো যদি না থাকে তাহলে বিশ্ববিদ্যালয়কে আর নিজের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়কে, যেহেতু আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, সেগুলো রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনার অংশ হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আলোচকরা বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি দেখছিলাম তা। কোরবানি ঈদকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে এবার 6টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। সামাজিক দূরত্ব নিশ্চিতে 2 শিফটে বসবে হাটগুলো। তবে করোনাকালে হাট বসা ও ক্রেতা সমাগম নিয়ে সংশয় কাটেনি ব্যাপারী ও ইজারাদারদের। এদিকে এখন থেকেই অনলাইনে গরু কেনার হিড়িক পড়েছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
বিবিরহাট ও সাগরিকা চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় পশুর হাট। ভালো দাম পাওয়ার আশায় প্রতি বছর কোরবানির 1 মাস আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা ছুটে আসেন। ঝামেলা এড়াতে ক্রেতারাও আগেভাগেই গরু কেনা শুরু করেন। কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন। করোনাকালে পশুর হাট বসা ও ক্রেতা সমাগম নিয়ে এখনো সংশয়ে ব্যাপারী ও ইজারাদাররা। পরিস্থিতির কারণে একেবারে নাজুক, কোনো বেচা বিক্রি নাই, মানুষজন নাই। এই সময় কিন্তু অনেক জমজমাট থাকার কথা, সেক্ষেত্রে আমাদের এখনো ইজারার সেই লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা আমার মনে হচ্ছে না। সামাজিক দূরত্ব নিশ্চিতে চট্টগ্রামে এবছর 2 শিফটে 6টি পশুর হাট পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। তো এইবার একটা চিন্তা আমাদের আছে, সেটা হলো 2 শিফট করার মতো। জেলা প্রশাসন থেকে অনুমতির জন্য আমাদের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটা প্রস্তাব পাঠানো হয়েছিল। করোনা সংক্রমণ এড়াতে যেসব ক্রেতারা ঘরবন্দি তাদের কথা মাথায় রেখে অনলাইন ভিত্তিক পশুর হাটের আয়োজন করেছে অ্যাগ্রো ফার্মগুলো। তবে দাম কিছুটা বেশি হওয়ার অভিযোগ ক্রেতাদের। আর একটু হয়তো রিজনেবল পাইতাম আমি হাটে, কিন্তু সেফটি বিষয়টা চিন্তা করে আমি এবার আর ওদিকে যাইনি। দাম আরেকটু যদি কম হইতো তাহলে বেটার। 50,000 থেকে শুরু করে 15 লক্ষ 16 লক্ষ টাকা পর্যন্ত আমাদের ফার্মারে গরু আছে। আর আমরা অনলাইনেও আমাদের গরু এগুলো করতেছি, প্রচার করতেছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব মতে চট্টগ্রামে এবছর পশুর সম্ভাব্য চাহিদা 7,31,000। চাহিদার বিপরীতে দেশীয় উৎপাদন 6,89,000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক। হংকং নিরাপত্তা আইনে 1 দেশ 2 নীতির জন্য মাইলফলক বলে উল্লেখ করেছে চীন। সেই সঙ্গে আইন অমান্যকারীদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এদিকে আইনটি প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা। অন্যদিকে ব্রিটেন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো আইনটির নিন্দা জানালেও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এটিকে স্বাগত জানিয়েছে 53টি দেশ। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। তীব্র সমালোচনা আর বিক্ষোভ উপেক্ষা করে মঙ্গলবার চীনে পাস হয় হংকং নিরাপত্তা আইন। এর মধ্য দিয়ে স্বায়ত্তশাসিত হংকংয়ে আরও ক্ষমতা প্রয়োগের সুযোগ পেল শি জিনপিং সরকার। বুধবার থেকে আইনটি কার্যকর হচ্ছে, সেই সঙ্গে এটি যুক্ত হচ্ছে হংকংয়ের মূল আইনের সঙ্গে। এই ঘটনায় যুক্তরাজ্য, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় কাউন্সিল নিন্দা জানিয়ে বলেছে, চীনের এই আইনটি হংকংয়ের স্বায়ত্তশাসন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকিতে ফেলেছে, যা অঞ্চলটির বিচার বিভাগ এবং আইনের শাসনে ক্ষতিকর প্রভাব পড়বে। একই মত উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর। দুঃখজনক বলছে জাপান ও ব্রিটেন। আর ট্রাম্প প্রশাসন তো এরই মধ্যে হংকং নিরাপত্তা আইনের জবাবে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। এদিকে হংকংয়ের নেতা কেরি ল্যাম চীনের এই নিরাপত্তা আইন সমর্থন করলেও আইনটিকে অঞ্চলটির স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য হুমকি উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। এমনকি ফের আন্দোলনে যাবার হুমকিও দিয়েছেন তারা। এই ঘটনায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চীন, জানায় নতুন এই আইন অমান্যকারীদের যাবজ্জীবন কারাভোগ করতে হবে। তবে আইনটি নিয়ে উল্টো চিত্র দেখা গেছে জাতিসংঘের 44তম মানবাধিকার কাউন্সিলে। সেখানে 53টি দেশ হংকংয়ের উপর চাপানো আইনটিকে স্বাগত জানিয়ে চীনের পক্ষে সাফাই গিয়েছে। আসমাতুলি, নিউজ 24। ইরানের রাজধানী তেহরানে একটি ক্লিনিকে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন 10 নারী সহ কমপক্ষে 19 জন। সিনা আথার ক্লিনিকে ওই দুর্ঘটনার আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানায়, তেহরানে বিস্ফোরণের সঙ্গে নাশকতার কোনো সম্পর্ক নেই, এটি একটি দুর্ঘটনা। গ্যাস লিক থেকেই ওই ক্লিনিকে এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান তিনি। টেলিভিশনে আসা ভিডিওতে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়, আর সেই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সময় লাগে কয়েক ঘন্টা। দেশের করোনা পরিস্থিতির খবর। করোনা ঠেকাতে আগামী 4 জুলাই থেকে রাজধানীর রেড জোন ওয়ারি লকডাউনের কথা রয়েছে। সেখানকার প্রস্তুতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রায়হান। রায়হান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ওয়ারি লকডাউনের প্রস্তুতি নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? আপনি তো সেখানে আছেন, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন।
আকাশ, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আগামী 4 তারিখ থেকে পুরো 21 দিনের লকডাউনে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটির প্রথম যে ওয়ার্ড 41 নং ওয়ার্ড। আমরা ইতোমধ্যেই রয়েছি 41 নং ওয়ার্ডে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে সড়কটিতে রয়েছি এই সড়ক থেকে শুরু করে আশপাশের সড়কগুলো কিন্তু কোভিডের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং সেই লক্ষ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই এখানকার যারা কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবী যারা আছেন তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তো ইতোমধ্যেই আমরা একটু যুক্ত হতে চাবো যে এখানকার যিনি কাউন্সিলর আছেন 41 নং ওয়ার্ডের, আমরা সরাসরি একটু তার কাছ থেকে শুনবো। তিনিও মাঠে থেকে বিষয়গুলো তদারকি করছেন। একটু জানতে চাবো যে আপনার এলাকায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত কতজন রোগী শনাক্ত হয়েছে? ধন্যবাদ। আমরা গতকালকে যে রিপোর্টটা পেয়েছি, পূর্বের রিপোর্ট না, বর্তমানে আমার এখানে এলো 46 জন রোগী আছে। এর আগে আমি শুনেছিলাম প্রায় 2 শতাধিক রোগী আপনার এলাকায় আসলে শনাক্ত হয়েছে। শনাক্ত হয়েছিল, তারা তো সুস্থ হয়েছে। আচ্ছা, একটু জানতে চাবো যে লকডাউনের সময় আসলে আপনাদের প্রস্তুতিটা কি এবং আপনাদের করণীয়টা কি? দেখেন, আপনারা পূর্ব রাজাবাজারে দেখেছেন কি কি প্রস্তুতি তারা নিয়েছিল। আমরা গত 25 তারিখ থেকেই মার্চের আমরা লকডাউনের প্রতি আমাদের একটা পূর্ব অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করেন যে কালকে নগর ভবন আমাদের মিটিং হয়েছে মাননীয় মেয়র মহোদয়ের সভাপতিত্বে। আমরা এখানে আমাদের এই কোভিড পরীক্ষা করার জন্য বুথ থাকবে, স্বাস্থ্য সেবার জন্য মনে করেন অ্যাম্বুলেন্স থাকবে। আমাদের মাননীয় মেয়র মহোদয় যে নগর হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে এখানকার যারা আছেন এই কোভিড রোগীদের জন্য সেখানে ব্যবস্থা করেছেন। এখানে 3টি বড় বড় ডিপার্টমেন্ট স্টল আছে, মিনা বাজার, স্বপ্ন এবং বিগ বাজার। সেগুলা স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। আসলে আকাশ, আপনি যে বিষয়টি শুনছিলেন, কাউন্সিলর মাঠে আছেন এবং সেই সাথে তাদের মাইকিং প্রচারণাও চলছে। আমরাও দেখেছি যে সার্বিকভাবে বলা যায় ওয়ারি লকডাউনের জন্য পুরোপুরি প্রস্তুত। 16টি পয়েন্ট তাদের রয়েছে, তার মধ্যে প্রায় আমরা জানতে পেরেছি 2টি পয়েন্ট মূলত তারা খোলা রাখবেন। তো এই ছিল রাজধানীর 41 নং ওয়ার্ড থেকে আমার কাছে সার্বিক চিত্র। আকাশ, ধন্যবাদ। দর্শক, ওয়ারি লকডাউনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়হান। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার খেলার খবর। বার্সার হতাশার দিনে নিজের ক্যারিয়ারে দারুণ এক মাইল ফলকে পৌঁছেছেন লিওনেল মেসি। 700তম গোলের দেখা পেয়েছেন রেকর্ড 6 বারের ব্যালন ডিওর জয়ী এই তারকা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের ম্যাচে স্পট কিক থেকে গোল করেন লিওনেল মেসি। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। তার ছুটে চলা তৃষ্ণা মেটায়। ফুটবল বিশ্বে তিনি এক নক্ষত্র। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষলে পড়ে 2-4টা আক্ষেপ মেসির মনে নিশ্চয়ই থাকবে, তবে যে পূর্ণতা দিয়েছেন খেলার জগৎটায়, সেটা কোনো মায়াবী চোখের করুণা লাভে ঘটেনি। শৈল্পিক ফুটবল, দুটো শব্দ যেন সেই দুটো শব্দ, লিওনেল মেসি। বুড়ো হাড়ে তারুণ্যের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা, ধূসরতায় রং মেখে আনেন রঙিন বিকেলের। 6টা ব্যালন ডিওর জয়ী এই তারকা রেকর্ড ভাঙা নয়, ক্যারিয়ারের শেষ লগ্নে গড়ছেন একের পর এক। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাড়না মেসির ভাবনা জুড়ে। লা লিগায় গেল ম্যাচে প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ মানসিক চাপের ম্যাচে স্পর্শ করেন 700 গোলের মাইল ফলক। ম্যাচ 2-2 গোলে ড্র করে বার্সা। রিয়ালের কাছে শিরোপা বিলিয়ে দেওয়ার মতোই অবস্থা। কিন্তু মেসির এমন বিরল অর্জন ফুটবল প্রেমীদের আরও একবার প্রেমে ফেলে কি? 700 গোলের 70টা আর্জেন্টিনার জার্সিতে, বার্সার হয়ে 630টা। আর এই যাত্রার শুরুটা সেই 2005 সালে। এরপর 54টি হ্যাট্রিক, গোলের সহায়তা 293 বার, নামের পাশে 34টা ট্রফি, আছে 6টা ইউরোপিয়ান গোল্ডেন বুট। ছুটে চলছে মেসি এক্সপ্রেস, আনন্দ বেদনাকে সঙ্গী করে একেবারে ক্লান্তিহীন। আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।